নমস্কার বন্ধুরা, সঙ্গে তন্ময় অনুষ্ঠানে আজকে আমাদের বিশিষ্ট অতিথি গ্রাফোলজিস্ট, সাইকোলজিস্ট ডক্টর রূপা তালুকদার। সঙ্গে তন্ময় অনুষ্ঠানে আপনাকে স্বাগত। নমস্কার। হ্যাঁ, আচ্ছা, আপনাকে আমি দুটো স্পেসিমেন দিয়েছিলাম অ্যানালাইসিসের জন্য। তো আগে আমরা সেই পর্বটাতে যাই, তারপর আমরা গ্রাফোলজি নিয়ে প্রশ্ন উত্তরে যাব। একদম। আচ্ছা, আপনার ফার্স্ট স্পেসিমেন, যেটাকে আমি ফার্স্ট স্পেসিমেন বলছি, আপনি এটাকে সেভাবেই রাখবেন। আচ্ছা আচ্ছা, এটা যেটা দেখা যাচ্ছে, যার এটা দিয়েছেন তিনি অল থ্রু ক্যাপিটালে লেখেন। আমি দেখছি মোস্ট অফ দা লেখা ক্যাপিটাল লেখা আমি অনেককেই দেখেছি, ওরা ক্যাপিটালে লেখে। এমনি আমরা যেমন আপার আর লোয়ারে লিখি, দে আর ভেরি স্মার্ট এনাফ টু রাইট ক্যাপিটাল ফ্রম। আমি এরকম লেখা দেখেছি যারা অল থ্রু ক্যাপিটালে লেখে, এটা ইংলিশে ওরা 20 পেজ ক্যাপিটালে লিখে ফেললো, ঠিক আছে। দে আর ভেরি, মানে ওরা খুব স্মার্ট এনাফ টু রাইট ক্যাপিটাল। এখন এই যে ক্যাপিটাল লেখা, এটা তো আমরা অ্যাকচুয়ালি অরিজিনালি লিখি না, আমরা আপার লোয়ারে লিখি। এই ক্যাপিটাল লেখা যারা লেখে তাদেরকে অ্যাজ আ গ্রাফোলজিস্ট আমি বলতে পারি দে আর ভেরি সিক্রেটিভ, কারণ তারা চায় না তাদের অ্যাকচুয়াল মোটিভেশনটা পাবলিক হয়ে যাক। তারা যখন কথা বলছে, তার মানে তাদের ব্যাকআপ মাইন্ডে আরো কিছু আছে যেটা ওরা লোককে জানাতে চাইছে না। ক্যাপিটালে যেটা বলছিলেন যে তারা খুব সিক্রেসি মেইনটেইন করে, এটা বলছিলেন। গোপন, মানে গোপনচারী আর কি। আচ্ছা, এই লেখাটায় আর তেমন কিছু নেই, কারণ ক্যাপিটাল নিয়ে আমরা সেরকম কিছু ভাবি না, যেহেতু লেখাটা মোস্ট অফ দ্য টাইম ও ক্যাপিটালই লিখেছে। এই লেখার অ্যানালিসিসটা আমার এখানেই শেষ হবে। আচ্ছা, তাও কোনো পার্সোনালিটি কিছু কি বোঝা যাচ্ছে? এই লেখা থেকে ওই একটাই বোঝা যাচ্ছে যে মানুষটা অ্যাকচুয়ালি নিজের ভেতরে কি ভাবছে আর যেটা উনি দেখাচ্ছেন সেটা এক নয়। কারণ ক্যাপিটাল যারা লেখে, লেখার মধ্যে কোনো কানেকশন থাকে না, লেখাটা খুব সুন্দর হয়, খুব ট্রান্সপারেন্সি থাকে, পরিষ্কার পরিচ্ছন্ন লেখা, সহজে বোঝা যায়, সহজে পড়ে ফেলা যায়, ওই জন্য ক্যাপিটাল লেখাটা উনি লিখেছেন। তা কিন্তু অ্যাকচুয়ালি ওর ভেতরের গল্পটা আলাদা। মেবি উনি, আমার অ্যাজ আ গ্রাফোলজিস্ট আমরা যেটা মনে করি, সিক্রেটিভ তো নিশ্চয়ই, কারণ ক্যাপিটাল লেখা আমরা অল থ্রু ক্যাপিটাল লিখি না, আমরা শিখেছি তো তাই। মানে প্রথম ফুল স্টপের পরে লেখা ফার্স্ট লেটারটা ক্যাপিটাল হবে, দেন অল থ্রু আপার লোয়ার হবে আর কি। কিন্তু উনি সিস্টেমের এগেইনস্টে, যে মানুষটা সিস্টেমের এগেইনস্টে চলে, তার চলার পেছনে নিশ্চয়ই কোনো কারণ থাকে। সে কারণটাই হচ্ছে সে চায় না তার মনের ভেতর যেটা হচ্ছে সেটা এক্সিবিট হোক আর কি, মানে সেটা প্রকাশ হয়ে পড়ুক। এই লেখাটা থেকে কিন্তু আর কিছু বলা যাবে না। আর যেহেতু জেরক্স কপি, আমি কিছুতেই বলতে পারবো না লোকটা কনফিডেন্টলি তার কথাটা বলে কি বলে না। আমি যেটা বলতে চাইছি ম্যাম, জেরক্স কপি হলেও এটা তো কোনো বই থেকে বা নেট থেকে সংগৃহীত। এবার যেটা জানতে চাইছি যে আপনার একটা তো হাইপোথেটিক্যাল অ্যানালাইসিস বলে একটা কথা আছে, হাইপোথেটিক্যাল অ্যানালাইসিসটাই শুনতে চাইছি। মানে অ্যাকিউরেট তো সেটা হবে না, মানে যেটা আপনি বলছেন তাও আমি শুনতে চাইছি। না, পার্টিকুলার এই লেখাটা থেকে যেটা আমি এক্সপেক্ট করি আর কি, সেটা কিন্তু কিছু বলতে পারবো না, কারণ লেখাটা তো অল থ্রু আপনার ক্যাপিটাল। হ্যাঁ, একটা জিনিস বলতে পারি, ওর কিছু সিমটম আছে যেখানে লোকটা ভীষণভাবে ইন্ডিপেন্ডেন্ট, মানে স্বাধীন চেতা। ওকে খুব একটা কেউ ওকে খুব মোটিভেট করতে পারবে না, যদি না ও নিজে মোটিভেটেড হয় আর কি। যেটা আপনি একটা অফার দিয়েছেন, ওকে আপনি মোটিভেট করে সেই অফারটার ফরে আনতে পারবেন না, কিন্তু ও যদি মনে করে ও অফারটা নেবে, তাহলে ও নিজের ইচ্ছেতেই নেবে, এইটুকু বলতে পারি। এইটাতে আর কিছু বলা যাবে না। আচ্ছা, বেশ। এবার স্মল লেটারটা আমরা আসছি। হ্যাঁ, এবার নেক্সট যে স্পেসিমেন 2 যেটা আমার কাছে এসছে, সেটা আমি বলি। এই লেখাটা অ্যাকচুয়ালি যেমন লেখা আমরা এক্সপেক্ট করি সেরকমই লেখা, কিন্তু সাধারণের চোখে মনে হবে লেখাটা খুব ডিজাইন খুব সুন্দর, কিন্তু অ্যাকচুয়ালি এই লেখাটার মধ্যে যেটা আমি দেখছি সেটা মনে হয় এস্থেটিক্যালি
সবকিছু মেনটেন করে, যে মানুষটা এস্থেটিক্যালি সবকিছু মেনটেন করে, তার মানে মানুষটার মধ্যে একটু রিজিডিটি আছে, সে তার মতো করে তার লাইফস্টাইলটা মেনটেন করতে চায়। তাকে রিজিডিটি বলতে মানে রিজিডিটি মানে হচ্ছে না, সেটা বাংলাটা তো জানি যে একটা তার একটা গণ্ডিবদ্ধ জায়গা, গণ্ডিবদ্ধ না, ও রিজিডিটি হচ্ছে ওর ধ্যান ধারণা থেকে খুব একটা বেরোতে চায় না, সেটা ওর মনে হয় এটা বেরোলে এস্থেটিক্যালি ওটা ঠিক হবে না, মানে আমি এভাবে কথা বলবো না, এভাবে কথা বলাটা ঠিক নয়, ওইভাবে কথা বলতে হবে, তুমি এরকম করে বললে কেন, আমি তো এক্সপেক্ট করিনি তোমার কাছে এরকম কথা, তুমি কথাটা একটু অন্যভাবেও বলতে পারতে, কারণ আমরা তো বন্ধু, তুমি এরকম আর কি। এটা আর খুব স্যাটিসফাই হয় না, খুব খুশি হয় না, সব ব্যাপারেই ওর কিছু কথা থাকে। মানে খুশি হয় না বলতে কি পারফেকশনিস্ট বলবো? হ্যাঁ, অনেকটা পারফেকশনই, কারণ এস্থেটিক্যালি সব মেনটেন করে, তার মানে কিছুটা পারফেকশনিস্ট। আচ্ছা, আরেকটা হচ্ছে ভীষণ কম্পাশনেট, ও খুব কম্পাশনের মানুষ, কিন্তু নেগেটিভ ইমোশনের সঙ্গে ও থাকতে পারে না। আচ্ছা, এরপরে আরেকটা হচ্ছে ও সোশ্যালাইজেশন খুব পছন্দ করে, মানুষের সঙ্গে থাকা এগুলো খুবই পছন্দ করে, কিন্তু সেখানেও একটা প্রবলেম হচ্ছে, সেখানে ও খুব চুজি, ও ওর মতো লোকের সঙ্গে ও লোক চুজ করবে, সেখানেও কথা বলবে, কিন্তু মানে ওর অসুবিধাটা হচ্ছে খুব স্পন্টেনিয়াস। অসুবিধাটা স্পন্টেনিয়াস? হ্যাঁ, স্পন্টেনিয়াস, মানে সামনেই বলে দেবে যে অসুবিধাটা, সামনে বলে দেওয়ার ব্যাপার আছে, কিংবা সামনেই যদি তুমি ওকে কিছু মানে ওর প্রশংসা না করো যেটা ও এক্সপেক্ট করছে, কারণ এস্থেটিক্যালি খুব সুন্দর, তো এস্থেটিক্যালি সব সুন্দর করে রাখে, কিছু একটা যদি অসুবিধা হয়, হতেই পারে। আমি একটা ফুলের ফুলদানি খুব সুন্দর করে সাজিয়েছি, দেখতে খুব সুন্দর লাগছে, কিন্তু হয়তো একটা পাতা একটু মরা পাতা আছে, সেটা ওর ওভারলুক করে গেছে, হতেই পারে। ফুলদানি পেছন দিকে আছে, ফুলটার পেছন দিকে আছে, তা আমরা হঠাৎ করে বললাম, কিংবা ফুলদানিটা যেদিনকে সাজানো হয়েছিল তার পরের দিন সকালবেলা কেউ গেছে, সে বলছে যে ওহো, এখানে একটা মরা পাতা পড়ে আছে, তুমি লক্ষ্য করোনি, ব্যাস হয়ে গেল, ওর এটাই চোখে পড়ে গেল। আমার তো, আমি কেন এটাকে সরালাম না, সরালে ঠিক হতো, তখন সেলফ ক্রিটিসিজম শুরু হয়ে গেল এটা। হ্যাঁ, মানুষটা এই ধরনের আর কি, ঠিক আছে। আচ্ছা, এবার স্পেসিমেন 3 যেটা বলা হচ্ছে, সেটা মানুষটা যে এই মানুষটা প্রচুর ইম্পালস মানে এই মানুষটা সবকিছুতেই ভীষণ উৎসাহ, সবকিছুতেই পার্টিসিপেট করবে, আর যে মানে এই যে সোসাইটির মধ্যে ও ভীষণ মেশে, এই মানুষটা খুব মেশে, কিন্তু মেশার পরে এই যে আমরা কি করি, আমরা ইন্টারপার্সোনাল কমিউনিকেশন যেটা বলি, আমরা শুনবো, আমরা বলবো, দুটোই তো করবো। তাই এই মানুষটা বলবে বেশি, আর শোনার জায়গাটায় ও তো ইম্পালসিভ, তো ওর যে কোনো ইম্পালস যদি ওর এগেইনস্টে যায়, যদি ওর পছন্দের জায়গায় না থাকে, ওর সহ্য করতে পারবে না, তখন ওর হয়ে যায়, ওর আর্গুমেন্ট করবে, ও ওখানে কান্নাকাটি করতে পারে, কেন তুমি এটা বললে। ও নো কন্ট্রোল ওভার ইমোশন, এদিকে এক্সপ্রেসিভ, ইম্পালসিভ, ফলে ওর যেটা মনের ভেতর হবে সেটা ও বলেই দেবে, ও আনকন্ট্রোল বলেই দেবে, ইম্পালসিভ তো বলে দেবে, ওর ইম্পালসিভটাই বেশি চোখে পড়ছে আমার। এছাড়া মানুষটা ইন্টেলিজেন্ট। এখন আমি কবিগুরু বলি আর কি, আমি রবীন্দ্রনাথের লেখাও দেখেছি, আইনস্টাইনের লেখা দেখেছি, তাও এই আইনস্টাইন আর রবীন্দ্রনাথ দুজনের লেখার মধ্যে প্রচুর মিল। দে আর ইম্পালসিভ বাট দে আর ভেরি মাচ ইন্টেলিজেন্ট, এবং ইম্পালসিভ যদি ইন্টেলিজেন্ট হয়, তারা কিন্তু ইন্টেলিজেন্টও, তারা তাদের ইম্পালস মানে কি, এখান থেকে একটা মানুষ গেল, সেটা কিছু কথা বলে গেল, কিংবা মানুষটার মুভমেন্ট সবই আমি নজরে করলাম, ওখান থেকে আমার মধ্যে একটা রিয়াকশন হলো, সেই রিয়াকশনটা ইফ আই এম ইন্টেলিজেন্ট, আমি সঙ্গে সঙ্গে লিখে দেবো, সঙ্গে সঙ্গে ওটার মধ্যে পড়ে গেলাম, সঙ্গে সঙ্গে ওটা নিয়ে কিছু কবিতা লিখলাম, গল্প লিখলাম, কিংবা আমি দেখেছি, আমি কবিগুরুর এগুলো পড়ি ভীষণ, আমার পড়া হ্যাবিট আছে রবীন্দ্রনাথের উপর। আমি দেখেছি ওই সময় যখন ফ্রিডম ফাইটিং হচ্ছে, সব কবিগুরু কিন্তু প্রত্যেকটা জায়গায় নিজের কিছু কথা আছে, প্রত্যেকটা জায়গায় কথা আছে, এবং সব কথাগুলো খুব সুচিন্তিত,
আর এদিকে আমি যদি আইনস্টাইন ধরি, আইনস্টাইনের তো ওটা সাহিত্য নয়, আইনস্টাইনের হচ্ছে ওটা সায়েন্সের ব্যাপার। উনি কিন্তু ওনার যখনই কিছু ইম্পালস মানে ওনার কাছে বম্বার্ডমেন্ট অফ ইনফরমেশন হচ্ছে, প্রচুর ইম্পালসিভ, মানে ও সবসময় সব ইনফরমেশনে ওর রিয়াকশন হয়। ও হয়েছে আইনস্টাইনের রিয়াকশনের জন্য উনি কত সুন্দর একটা এক্সপ্লোর করেছেন। ওনার এই ইম্পালস কিন্তু একদম ইন্টেলিজেন্ট, বুদ্ধিমান এবং ইম্পালস যদি হয় তারা কিছু না কিছু বার করে দেবে। আর লেখাটা এত ইম্পালসিভ, চিন্তা করা যায় না। ওর এক্ষুনি যদি কিছু ইচ্ছে হয়, ও এক্ষুনি সেটা চায়। হি অর শি, আই হ্যাভ নো আইডিয়া ওয়েদার হি অর শি, কিন্তু ও মানে যখনই কিছু ওর ডিমান্ড হবে, দেন এন্ড দেয়ার হি অর শি নিডস টু অ্যাচিভ ইট। দ্য হ্যান্ডরাইটিং। আর এখানে আগেরটা ডিমান্ড না, ওই ডিমান্ডটা একদম মডারেট, ও একদম ব্যালেন্স একদম এস্থেটিক্যালি তো এই ব্যালেন্স এস্থেটিক্যালি আপনি বলছেন আগে স্পেসিমেন এস্থেটিক্যালি তো ও সবকিছুতেই ওর একটা মাপ ঝোঁক সব আছে। আর এইটাও আপনি বলছেন যে ইম্পালস, প্রচুর ইম্পালস। আমরা ব্যক্তিত্বর কার হ্যান্ডরাইটিং এটা করলাম, মানে অ্যানালাইসিস করলাম, আমরা অনুষ্ঠানের শেষে আসব। এখনই ম্যামকে ওটা বলছি না, কারণ ম্যাম বললে দেখো পরের প্রশ্নগুলো ম্যামের একটা এফেক্ট হবে, আমি সেটা চাইছি না আনসারগুলো দিতে। এই যে আপনি এই হাতের লেখা থেকে মনের খোঁজ, যাকে আমরা বলি হাতের লেখায় মনের খোঁজ, এই যে পান, এটা কি গ্রাফোলজিস্ট অনুযায়ী, সমস্ত গ্রাফোলজিস্ট অনুযায়ী ভ্যারি করে নাকি না ভ্যারি করে না? অ্যাকচুয়ালি আমি যখন কারোর লেখা অ্যানালিসিস করি, তার সঙ্গে কিন্তু কথা বলি। তার সঙ্গে কথা না বলে, তাকে কিছুটা না জানলে আমি কিন্তু তার অ্যানালিসিসটা আমি বলতে পারবো না যে অ্যানালিসিসটা যেটা করছি সেটাই ও। যখন যার অ্যানালিসিস করব, একটা ছোট্ট করে ইন্টারভিউ ভীষণ দরকার। সে আমার সামনে নেই, তার বাড়ির ছেলে মেয়ে মা বাবারা নিয়ে আসে অনেক সময় বলে, কিন্তু সেখানেও একটা ইন্টারভিউ হয়, কারণ ছেলেটা কিংবা মেয়েটার ব্যবহারটা কি করছে আজকের দিনে সেটা মা বাবার কাছ থেকে শুনি, তারপর হ্যান্ডরাইটিংটা দেখি। আমি বেসিক্যালি কাউন্সেলার, সাইকোলজিক্যাল কাউন্সেলার। আমার কাছে যারা আসে তাদের একটা ইমিডিয়েট ভালো লাগা থাকতে হবে, না হলে ওদের একটা ট্রিমেন্ডাস কষ্ট থেকে আর তারা আসে, প্রচুর কষ্ট, ওগুলো বলে বোঝানো যাবে না। একদম ইমোশনাল ইনস্টেবিলিটি যে কি সেটা ওদের দেখে বোঝা যায়। সো তাদেরকে যখন আমি ইমিডিয়েট সাইকোলজিক্যাল কাউন্সেলিং দেব, দেন অ্যান্ড দ্যাট তাকে আমার একটু এক্সপ্লোর করতে হবে। সেই এক্সপ্লোর করার জন্য আমি একটা গ্রাফোলজিক্যাল অ্যানালিসিসের ওপর জোর দিই। সেকেন্ড হচ্ছে একটা সাইকোলজিক্যাল অ্যানালিসিস, যেটাকে প্রজেক্টিভ টেস্ট বলে, ড্যাপ, সেটা নিই। এবং দুটো যখন ম্যাচ করে তখনই আমি কথা বলতে শুরু করি। একটা আরেকজনকে কমপ্লিমেন্ট করে। এই কমপ্লিমেন্ট না করলে কিন্তু আমার ইনিশিয়েশন করতে অসুবিধা হয়, কারণ যে আসে আমার কাছে কাউন্সেলিং করতে সে কিন্তু অত নক না করলে সে বলতে পারে না, তার সব স্তব্ধ হয়ে গেছে, তার ভালো লাগছে না, এটাই ও বারবার করে বলে। কিন্তু আমার যখন প্রশ্নগুলো যায় তখন ও রিয়েলি বলে যে ম্যাম আপনি এত কিছু জানলেন কী করে। তো আফটার দ্য সেশন তারা অনেক সময় বলে ম্যাম গ্রাফোলজিটা শিখলে হয়। অ্যাকচুয়ালি গ্রাফোলজি ব্যাপারটা শিখে রাখলে হবে না, শেখা এবং প্র্যাকটিস দুটো যদি সমানে চলে তাহলে গ্রাফোলজি ব্যাপারটা খুব আনন্দদায়ক, খুব ভালো লাগে। কারণ এইটা আমাকে আমার সেশন ইনিশিয়েশন করতে অত্যন্ত কাজ দেয়। ওই জন্য আমি গ্রাফোলজির হেল্প নিই, গ্রাফোলজিক্যাল অ্যানালিসিস হেল্প নিই। বুঝতে পেরেছি। এই গ্রাফোলজিক্যাল তার মানে একটা আমরা ধরে নিতে পারি বিষয়টা হচ্ছে যে সাইকোলজির সাথে গ্রাফোলজির একটা কোথাও সেতু বন্ধন আপনি সেটা করছেন। কোন জায়গা থেকে যে একটা মানুষের মনস্তত্ত্বটাকে ভালো করে বোঝার জন্য আপনি
ওই তাকে এই লেখার মাধ্যমে সে তার কোন স্টেজে আছে সেই জায়গা থেকে আপনি সেটা বিশ্লেষণ করছেন, এটা তো বুঝতে পারলাম। কিন্তু গ্রাফোলজি সাইকোলজিকে যেহেতু বলা হচ্ছে, এমএসসি তো সাইকোলজি পড়ানো হয় এবং এমএ তেও সাইকোলজি পড়ানো হয়, কিন্তু গ্রাফোলজি সাইকোলজি আপনি সাইকোলজিস্ট হয়েও গ্রাফোলজির ওপর মাঝে সাঝেই নির্ভর করেন এবং অনেক সময় আপনি নির্ভর না, মাঝে সাঝে না, আমি গ্রাফোলজির ওপর নির্ভর করি, আমার প্রোগ্রামটা ইনিশিয়েট করি। আচ্ছা, আপনি সব সময় তার মানে করেন? একদম একদম। আচ্ছা, তারপরেও কেন গ্রাফোলজিকে বলা হচ্ছে সিউডো সায়েন্স? আচ্ছা, আমি অ্যাকচুয়ালি বেসিক্যালি রিসার্চের কাজ করি না, ঠিক আছে? আমার বয়সটা একটু কম হলে হয়তো আমি রিসার্চ করতাম, একদম ফুল ফ্লেজেড রিসার্চ করতাম। একটা রিসার্চ তো করেছি, সেটা নট অন দ্য কাউন্সেলিং। সো আমার সাইকোলজির ওপর রিসার্চ কিন্তু হয়নি। এখন সেটা হলে আমি করতাম, কারণ কিন্তু আমার কিছু বন্ধু বান্ধব আছে যারা ক্লিনিক্যাল সাইকোলজিস্ট এবং তারা গ্রাফোলজিস্ট, এবং তাদের মধ্যে কেউ কেউ গ্রাফোলজির ওপর খুব সুন্দর কাজ আরম্ভ করেছে, জাস্ট টু ওকে সাইকোলজিক্যালি, মানে এখন তো আমরা গ্রাফোলজিকে সিউডো সায়েন্স বলছি। ওদের মধ্যে একটা চেষ্টা আমি দেখছি যে ওরা নিজেরা গ্রাফোলজিস্ট প্লাস ক্লিনিক্যাল সাইকোলজিস্ট, ওরা বোঝে যে কোন জায়গাটা ব্রিজ করছে গ্রাফোলজি অ্যান্ড সাইকোলজি। ফলে ওরা কিন্তু রেগুলার স্ট্রোকস নিয়ে কেন এটা হলে এই ইমোশনটা হবে, ওটা হলে ওই ইমোশনটা হবে, ওরা সুন্দর কাজ করছে। আর যাদবপুর ইউনিভার্সিটিতে সিভিল ইঞ্জিনিয়ারিং না, ওটা কোনো একটা ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে স্ট্রোকস নিয়ে ওরা কিন্তু কাজ করছে। ওটা স্ট্রোকস কিংবা আমি তো জেনারেলি স্ট্রোকসই বলি, ওরাও স্ট্রোকস বলছে, স্ট্রোকসের ওপর ওরা রীতিমতো কাজ হচ্ছে। এবং এরকম আমি এই কতগুলো নাম বলছি, কিন্তু এছাড়াও হয়তো কাজ কিন্তু কোথাও না কোথাও চলছে যারা রিয়েলি প্র্যাকটিশনার। আর আমি নিজে দেখেছি যে আমি যখন অ্যানালিসিস করি এবং যখন ইনিশিয়েশন করছি, বলছি যে তোমার এই জায়গাটা একটু অসুবিধা হয়, মনে হয় এটা হয়, রিয়েলি দে ফাইন্ড গ্রাফোলজি রিয়েলি ভেরি ইন্টারেস্টিং, এবং ওরা অবাক হয়ে যায়, ম্যাম এই জায়গাগুলোতে আমার অসুবিধা হয়, আমি এত পিন পয়েন্টে কথাগুলো চলে যায়। সো আমার ইনিশিয়েশন করতে একদম সময় লাগে না। আমি যেদিনকে ওরা আসে সেদিনকেই ওরা অনেকটা কমফোর্ট পেয়ে বাড়ি যায়। সেটা একমাত্র সম্ভব হয়েছে আমার ড্যাপ আর গ্রাফোলজির হেল্প নিয়ে আমি যখন কাজটা করতে পারি। বুঝতে পারছি। আর এটা সিউডো সায়েন্সের অনেক ব্যাপার আছে, কারণ কোনো আজ অব্দি কোনো সাইকোলজিক্যাল এভিডেন্স পাওয়া যায়নি ইন ফেভার অফ গ্রাফোলজি। ওই জন্য এটাকে সিউডো সায়েন্স বলছে। আমরা বলছি গ্রাফোলজি একটা দিয়ে দিয়েছি, যেমন সাইকোলজি, জিওলজি, ফিজিওলজি। তো লজি মানে ওটা হচ্ছে এম্পায়ারিক্যাল সায়েন্স। তা আমি কিন্তু ওইভাবে কথা বলতে পারবো না, কারণ আমি এখন অবধি কোনো হিস্ট্রি পাইনি যে খুব অক্লেশে আমি গ্রাফোলজিকে একটা সায়েন্স বলে দিতে পারবো। হ্যাঁ, এটা না বলাই ভালো। না, আমি সায়েন্স বলছি না, কিন্তু এর বাস্তব ভিত্তি তো কিছু আছে। আপনি এত বছর ধরে প্র্যাকটিস করে যেটা পেয়েছেন, কিছু তো বাস্তব ভিত্তি আছে। না, বাস্তব ভিত্তি তো আছে। আমি গ্রাফোলজির পেছন আমি কিন্তু ওকে নিয়ে সায়েন্টিফিক্যালি ডিল কিন্তু করছি না, কারণ আই এম নট এ রিসার্চার। আমি কিন্তু গ্রাফোলজির নলেজটাকে নিয়ে অ্যাপ্লাই করি, এবং অ্যাপ্লাই করে আমি দেখি যে যেটা আমি বলছি আমার আর যখন বলছি আর যখন কথা বলছি তখন দেখছি তারা এটাকে সত্যি আমার ফাইন্ডিংটাকে তারা অ্যাকসেপ্ট করছে, এবং তাদের মুখ কিন্তু একদম উজ্জ্বল হয়ে যাচ্ছে, ম্যাম আপনি এটা কি করে জানতে পারলেন? কারণ ওরা তখনও ওদের মনের কথাটা মানে আমাকে বলেনি, কোথায় কোথায় প্রবলেম যেমন বলতে পারছে না, মানে দে হ্যাভ কনফিউজ হাউ টু এক্সপ্রেস। আমারই এক্সপ্লোর আমি যখন করছি গ্রাফোলজি আর সাইকোলজির ড্যাপ টেস্টটা দিয়ে, তখন কিন্তু ওরা খুব সুন্দর বলতে পারছে, নিজেদের পয়েন্ট, ওই ক্রাইসিস জোনটাকে পয়েন্ট আউট করতে পারছে। উইথ দ্য হেল্প মাই অ্যানালিসিস দে ক্যান এক্সপ্লেন তাদের এই অসুবিধে জায়গাটা খুব পরিষ্কার করে কিন্তু বোঝাতে পারছে। এখন আমি এগুলো দেখছি, এখন গ্রাফোলজি সায়েন্স, সিউডো সায়েন্স, সেটার দায়িত্ব কিন্তু আমার না,
সেই দায়িত্বটা আমি নিইনি। আমি ওভারঅল একটা মানে মত চাইছি না, মানে এখন অব্দি যারা এলিট সোসাইটি তারা কেউ কিন্তু গ্রাফোলজিকে সায়েন্স বলছে না। আর আমি দেখেছি, আমি যখন গ্রাফোলজি নিয়ে হিস্ট্রি নিয়ে ঘাটাঘাটি করি, আমি দেখেছি অ্যারিস্টটল ফার্স্ট, উনি লক্ষ্য করেছেন যে এখানে 10টা লেখা আছে, 10টা লেখা 10 রকম। এই উনি ফার্স্ট লক্ষ্য করলেন যে 10টা মানুষের 10টা একরকম একটা বিষয়ের উপর লেখা একই জিনিস কপি করছে, কিন্তু তাদের হ্যান্ডরাইটিং ডিফারেন্ট। ফার্স্ট এটা উনি কিন্তু লক্ষ্য করলেন। এই যে ডিফারেন্স যেটা উনি দেখছেন, সেখান থেকে ওই লেখা কেন ডিফারেন্ট, এইটার উপর প্রচুর কাজ আরম্ভ করতে করতে এই গ্রাফোলজি সাবজেক্টটা এলো। এবং গ্রাফোলজি সাবজেক্টটা অ্যাকচুয়ালি ব্রিটিশরা ফার্স্ট ওটার গ্রাফোলজি সোসাইটি করে আনলো, তারপর ইউরোপিয়ান কান্ট্রিতে চলে। আমার কাজের ক্ষেত্রে গ্রাফোলজি আমার কাছে বিশাল একটা হেল্প করে। বুঝতে পারছি। আচ্ছা ম্যাম, এই যে আপনি বলছেন যে গ্রাফোলজির কথা আপনার কাজের ক্ষেত্রে বিশাল হেল্প করছে, একদম, মানে আপনি কোনো বৃহত্তর জায়গায় কোনো রিসার্চ পেপার সাইকোলজি, মানে আপনার যে কেস স্টাডি যেগুলো আপনি করছেন গ্রাফোলজি এবং সাইকোলজি মিলিয়ে, আমি যদি বলি এই ব্রিজটা করে কোথাও সেখানে মানে সেটা জমা দিয়েছেন বা না, আমি তো আপনাকে বললাম যে আমি অ্যাকচুয়ালি আমি এখন পুরো দস্তুর প্রফেশনাল হয়ে গেছে। আমার 4-4টে চেম্বার, তারপর অনেক ইনস্টিটিউটের সঙ্গেও আমি যোগ আর কি, যেমন IIFT তে থাকি, তারপর একটা কর্পোরেট কাউন্সিলিং করি, তারপর নানা রকম চেম্বার আছে। তাই সেখানে দাঁড়িয়ে না আমার সময় হয় না। আর আমি এখন না ওই জায়গা থেকে বেরিয়ে এসেছি যে একটা রিসার্চ করতে গেলে যে একটা মন চাই, একদম মানে পুরো ফোকাস চাই, পুরো রিসার্চ, ওটার সঙ্গে প্রফেশনের কোনো যোগই থাকবে না, সেই সময়টা আমার নেই। আর সেই মনে হয় সেই ইন্টেনশনটাও এখন আর নেই। কিন্তু কেউ যদি গ্রাফোলজি আর সাইকোলজির সঙ্গে কাজ করে, আমি কিন্তু পুরো তাকে হেল্প করতে পারবো। আমি তার জন্য মানে সে যদি করে, আমি তার একদম হেল্প করে দেবো। তার প্রত্যেকটা কথার উত্তর প্রত্যেকটা জায়গায় মানে আমি একদম 100% দিয়ে তাকে হেল্প করবো। বুঝতে পারছি। আপনি আমাদের মানে অনুষ্ঠানের শুরুতে একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন, যারা আসে তাদেরকে আগে আপনি মিট করেন, তারপর এই লেখা বা এগুলোকে বিশ্লেষণ করেন। একদম, হ্যাঁ। এবার ধরুন এই যে রবীন্দ্রনাথের লেখা আপনি গ্রাফোলজিক্যাল স্টাডি আপনি করছেন, রবীন্দ্রনাথকে তো আপনি মিট করেননি, কিন্তু তারপরেও যে আপনি রবীন্দ্রনাথের স্টাডি করছেন, সেটা রবীন্দ্রনাথের যে একটা বিরাট তত্ত্ব, সেটা তো একটা কনসিয়াস মাইন্ডে আমাদের থেকে যাচ্ছে, এবং থেকে যাওয়ার পর আমরা সেটা দেখছি, সেটা একরকম হবে। আর না দেখা একটা মানুষকে আপনি যখন করছেন, তখন কনসিয়াস মাইন্ডে সেটা থাকছে না, সেটা একরকম থাকবে। এটা নিয়ে যদি একটু অ্যাকচুয়ালি রবীন্দ্রনাথকে না আমি দেখেছি জালিয়ানবাগ, অনেক স্বদেশী যে কোনো কিছুতে, তখন ব্রিটিশ আমলে রবীন্দ্রনাথ যে কোনো আন্দোলনে রবীন্দ্রনাথ কিন্তু ছিলেন। ওনার হয়তো কবিতা, ওনার ইনভলভমেন্ট, ওনার রাখি বন্ধন, প্রত্যেকটা জায়গায় কিন্তু কবি ছিলেন। এটা কিন্তু একমাত্র সম্ভব হয়েছে ওনার ইম্পালসিভ নেচারের জন্য। যেহেতু ভদ্রলোক অসম্ভব বুদ্ধিমান এবং অসম্ভব প্রচুর ফোকাস, এবং ওই জন্য ওনার সম্ভব হয়েছে প্রত্যেকটা ইম্পালসকে, যে ইম্পালসটা ওনার কাছে এসেছে, সেই ইম্পালসটাকে সঠিক অবয়বে তাকে নামিয়ে আনা। কখনো উনি কবিতায় আনছেন, কখনো উনি চিঠিতে আনছেন, কখনো উনি নিজে পার্টিসিপেট করে আনছেন, কখনো উনি নাটকে আনছেন। সব জায়গায় কিন্তু ওনার ইম্পালসকে উনি বুদ্ধি দিয়ে বিশ্লেষণ করে সেটার একটা ফরমেশন দিচ্ছেন। এইটা থেকে, কারণ রবীন্দ্রনাথ যে এই ইম্পালসিভ, যেটা বুঝেছি যে ওনার প্রতিটি মুহূর্তে প্রত্যেকটা জিনিস নিয়ে রবীন্দ্রনাথের প্রচুর রিয়াকশন আছে। এটা ফার্স্ট ওয়ান। সেকেন্ড ওয়ান হচ্ছে রবীন্দ্রনাথ প্রত্যেকটা জায়গায় কিন্তু রবীন্দ্রনাথ আছে, নাটকে আছে, কবিতায় আছে, গানে আছে, প্রবন্ধে আছে, কথাবার্তায়, আলোচনায়, সব জায়গায় কিন্তু ওই জুনিয়রদের সঙ্গে ওনার একটা সুন্দর মেলবন্ধন, ওদের সঙ্গে কথা বলা, প্রত্যেকটা জায়গায় কিন্তু কবির নিজের ইনভলভমেন্ট আছে। কিন্তু উনি হাইলি ফোকাসড, উনি কিন্তু যেটা
উনি করেছেন সেটাতে কিন্তু উনি প্রচুর ফোকাস। মানে সেটা কি হাতের লেখা ধরা পড়ছে না? হ্যাঁ হ্যাঁ, হাতের লেখায় ধরা পড়েছে। এটা আইনস্টাইন এবং কবিগুরু দুজনের হাতের লেখাই আমি এটা দেখেছি। তবে আইনস্টাইনের একটা আছে, আইনস্টাইনের সোশ্যাল জোন ভীষণ লো, উনি খুব সোশ্যালাইজ করতে ভালোবাসতেন না। উনি প্রচুর ইন্টেলিজেন্ট আর প্রচুর ইম্পালস, ওনার ইম্পালস এবং ইন্টেলিজেন্ট সবসময় ওটা সায়েন্টিফিক এক্সপ্লোরেশনে গেছে। আর কবি সোশ্যাল জোনটা খুব ভালো, কবি সোশ্যাল জোন ফলে কবি নাটকে, কবিতায়, গানে সব জায়গায় সোশ্যালাইজেশন হয়েছে, প্লাস অসম্ভব বুদ্ধিমান এবং অসম্ভব ফোকাস, যেটা ওনার লেখাতে বারবার এসছে। সেটার জন্য ওনার ইম্পালস কখনো ওনাকে ট্র্যাক থেকে সরিয়ে দেয়নি। আমি গ্রাফোলজিটা মেনলি ইংলিশ লেটারের উপর হয়েছে। ইংলিশ লেটারের উপর গ্রাফোলজি নিয়ে যদি খুব ভালো আইডিয়া থাকে তাহলে ওই নলেজটা নিয়ে আমি যে কোনো রিজিওনাল ল্যাঙ্গুয়েজের উপর গ্রাফোলজি অ্যাপ্লাই করতে পারি, যদি ওই রিজিওনাল ল্যাঙ্গুয়েজটা আমার জানা থাকে। কারণ আমি যেহেতু উর্দু জানি না, আমি উর্দুর ওপর কাজ করতে পারবো না। আমি হিন্দিটা করতে পারি, সংস্কৃত করতে পারি আর বাংলা, এই তিনটার উপর কাজ করতে পারি। তা এই জায়গাটা গ্রাফোলজির সম্বন্ধে একটা ল্যাঙ্গুয়েজের উপর গ্রাফোলজির থরো আইডিয়া থাকলে অন্য ল্যাঙ্গুয়েজগুলো মানে সম্পর্কে যদি আমার আইডিয়া থাকে তাহলে সেম গ্রাফোলজিক্যাল অ্যানালিসিস আমি অ্যাপ্লাই করতে পারি। তাই এইখানে এই লেখাটায়, ইংলিশ এই লেখাটায় যেটা আমি দেখলাম থার্ড স্পেসিফিক, সেখানে কিন্তু ভদ্রলোক মানে ইন্টেলিজেন্ট নিশ্চয়ই, কিন্তু আমার কোথাও কোথাও এক্সাগারেশন লাগছে। হাইলি অ্যাম্বিশাস, উইল পাওয়ার খুব ভালো সেসব রেখেছেন, কিন্তু যেহেতু অন্যান্য জায়গাগুলোতে একটু অসুবিধা আছে, ফলে উনি যে জায়গায় পৌঁছতে চাইছেন সেই জায়গায় যাওয়াটা ওনার হচ্ছে না। আমি অ্যাকচুয়ালি ফরেন্সিকও করি। ফরেন্সিকও করেন? হ্যাঁ। হ্যান্ডরাইটিংও করেন? হ্যাঁ, ফরেন্সিক করি এবং ফরেন্সিকে আমি সিগনেচার ভেরিফিকেশন করি। তাই সিগনেচার ভেরিফিকেশন অ্যান্ড গ্রাফোলজি দুটোই আলাদা। এখন নাসাতে অনেক সময় হ্যান্ডরাইটিং দেখা হয়, কিন্তু সেই হ্যান্ডরাইটিং কিন্তু তাদের ইমোশনাল বেস দেখার জন্য নয়, তাদের মোটর ফাংশনটা কেমন করছে সেটার জন্য নাসা হ্যান্ডরাইটিং উপর নজর দেয়। কারণ আমরা তো গ্র্যাভিটির আন্ডারে থাকি, যখন আমরা উঠছি আমাদের গ্র্যাভিটি আমাদের মোটর মুভমেন্টে কেমন এফেক্ট করে সেটা কিন্তু স্ট্রোকস থেকে বোঝা যায়। সো সেইটার জন্য নাসা কিন্তু যারা নভশ্চরের ট্রেনিং নিচ্ছে তাদের কিন্তু হ্যান্ডরাইটিংটা দেখে। তাদের মধ্যে তাদের যখন জি লো হচ্ছে, চাঁদের জি কম এখন যেখানে আছে সেখানে গ্র্যাভিটির কি এফেক্ট থাকে আমার মোটরের ওপর, মোটর রেসলেসনেস কিংবা মোটর মুভমেন্টের ওপর, তাই ওরা স্ট্রোকস ক্যালকুলেশন করে, ওরা কিন্তু ইমোশন ক্যালকুলেশন করে না। আর ফরেন্সিক হচ্ছে ফিজিওলজিক্যাল নেচার অফ দ্য স্ট্রোকস, দিস ইজ কমপ্লিটলি আলাদা। আমি ফরেন্সিকও করি। ফরেন্সিকটা হচ্ছে একটা স্ট্রোকস কিভাবে তৈরি হয়েছে, ইজ অনলি ফিজিওলজিক্যাল অ্যাসপেক্ট, এখানে ইমোশনের কোনো কিছু লাগে না। কিন্তু গ্রাফোলজি জানলে ফরেন্সিকটা করতে সুবিধা হয়, কারণ গ্রাফোলজিতে আমি নিজেও স্ট্রোকস অ্যানালিসিস বলি, কিন্তু দ্যাট স্ট্রোকস অ্যানালিসিস ফর দ্য ইমোশন। আর নাসা কিংবা ইয়েতে ফরেন্সিকে স্ট্রোকস অ্যানালিসিস হচ্ছে আমার লেখাটা অরিজিনাল মানুষটা না লেখাটা আপনার ভেরিফাই করতে হবে, ফরজারি। তো ফরজারি ধরার জন্য আমাকে অরিজিনাল লেখার মধ্যে খুব সুন্দর আবার মেডিকেল গ্রাফোলজি আছে, আর মেডিকেল গ্রাফোলজিটাও আমি ফরজারিতে কাজে লাগাতে পারি। অরিজিনাল লেখাতে দেখা যায় মানে যেটা মেডিকেল গ্রাফোলজি বলছি, এটা লুকোনো থাকে, সেটা মাইক্রোস্কোপে কিংবা লাইটের মধ্যে ফেললে অনেক কিছু দেখা যায়, অনেক মানে ওই ছোট স্ট্রোকে ছোট উইথে অনেক ডিটেল দেখা যায়, কিন্তু ফরজারি যারা করে সেই ডিটেলটা অ্যাবসেন্ট হয়ে যায়। যে অরিজিনাল মানুষটা সব সিগনেচারে হয়তো সেই ডিটেলটাই থাকবে, কিন্তু ফরজারিতে সেই ডিটেল নেই, কিন্তু সেগুলো ইট ইজ দেয়ার। সো ইট ইজ অনলি দ্য স্ট্রোকস অ্যানালিসিস, আর কিছু না। গ্রাফোলজি জানলে এই জায়গাগুলোতেও খুব সুন্দর কাজ করা যায়। যেমন মানুষটার মধ্যে পার্কিনসন আছে, পার্কিনসন লেখাগুলো কিংবা অটিজম যারা অটিস আর কি, তাদের লেখা দেখে বোঝা যায় মানুষটার
একটু অসুবিধে আছে কিনা। ফরমেশন অফ স্ট্রোকস, আমরা সব সময় লেফট টু রাইট যাই, লেফট টু রাইট যাচ্ছে এ বি, হ্যাঁ, এই লেফট টু রাইট আমাদের ফরমেশন হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ। কিন্তু যাদের অসুবিধে থাকে তাদের অনেক সময় দেখাচ্ছে ও, কিন্তু স্ট্রোকের ফরমেশন আলাদা। ওরা খুব স্মার্ট এনাফ, স্ট্রোকসটা অন্যরকম করে ফর্ম করছে, এবং লেখার ধরনটা, শেপটাও একটু অন্যরকম। তাই এইগুলো দেখে বোঝা যায় আর কি মানুষটা হয়তো কোথাও অসুবিধে আছে। এটা কিন্তু এখনো সেভাবে তৈরি হয়নি, কিন্তু ওই ক্লায়েন্ট ঘাটতে দেখা যায় অটিজম আসে, মাইল্ড অটিজমের ছেলে মেয়ে আসে, তারপর একটু ডিসঅর্ডারের ছেলে মেয়ে আসে, তাদের হাতের লেখা দেখে বোঝা যায়। তারপর স্কিজোফ্রেনিক যারা হয় তাদের হাতের লেখা, এগুলো বোঝা যায়। কিন্তু এগুলো নিয়ে খুব ভালো লেভেলে কাজ করা দরকার আছে, হয়তো করবে আগামী দিনে। কিন্তু আমি শুধু গ্রাফোলজির অ্যাপ্লিকেশনটাই করি, অ্যাপ্লিকেশন করে আমি দেখি আর কি। এগুলো প্রচুর হ্যান্ডরাইটিংয়ের স্টক আছে আমার, যা যদি কারোর ইচ্ছে হয় কাজ করার, সাইকোলজিস্ট তো হতেই হবে, তারপর গ্রাফোলজিও জানতে হবে। যদি মনে হয় কাজ করার ইচ্ছে আছে, আমার কাছে প্রচুর স্পেসিফিক আছে, সেই জায়গায় আমি দিতে পারি, হেল্প করতে পারি, কোনো প্রবলেম নেই। কিন্তু খুব ইন্টারেস্টিং জিনিসটা। খুব ভালো ম্যাম। এই যে আপনি ফ্রডের কথা বললেন, আমি শেষ করে এসেছি আমাদের অনুষ্ঠান। এই যে ফ্রড হচ্ছে সিগনেচার, যেহেতু আপনি ফরেনসিকের সঙ্গেও রয়েছেন ওই জন্য বলছি, আমরা যখন ফরেনসিকটাকে আমরা সায়েন্স বলছি, খুব অথেন্টিক্যালি আমরা বলছি ফরেনসিক সায়েন্স। আমি বলছি একটাকে ফরেনসিক সায়েন্স বলা হচ্ছে। হ্যাঁ, এখানে আমার কথা আছে তো, গ্রাফোলজি আর ফরেনসিক সায়েন্স আলাদা। ফরেনসিক সায়েন্স ইমোশন নিয়ে কাজ করে না, ফরেনসিক সায়েন্স কাজ করে ফিজিওলজিক্যাল মুভমেন্ট অফ দ্য স্ট্রোকস। ইট ইজ কমপ্লিটলি ডিফারেন্ট। আর গ্রাফোলজি কাজ করে এই স্ট্রোকসটা কি ইমোশন ডিফাইন করছে। সো মানে ফরেনসিক একদম ছাঁচা তোলা লজিক, এই স্ট্রোকসটা এই টানের নিচ দিয়ে গেছে, এটা আন্ডারলাইন হয়েছে, কিন্তু যে ফরজারি করলো সে স্ট্রোকসটা লুক হলো ঠিকঠাক, মানে দেখতে হলো এক, কিন্তু দেখা গেল যে স্ট্রোকসটাও উপর দিয়ে গেছে। ঠিক আছে, লুকিং ওয়াইজ ইজ ওকে, একদম 100% ওকে, কিন্তু যখন আমি ফরজারি ধরছি তখন দেখা গেল যে অরিজিনাল মানুষের আন্ডারলাইন আর নকল মানুষের আন্ডারলাইন নেই, ও যেন ছবির মতো আঁকছে। আর অরিজিনাল মানুষের লেখা হচ্ছে কুইক, একদম যেভাবে মানুষ লেখে সেভাবে। আর ফরজারিতে দেখা যাচ্ছে আপনার স্টপ সাইন আছে, ও থামছে এগোচ্ছে, সেই স্টপ সাইন্সটা ফিজিওলজিক্যাল অ্যাসপেক্ট না, ওই স্ট্রোকসের মধ্যে পড়ে যাচ্ছে। খুব সুন্দর বোঝা যায়, মানে ফরজারিটা মানে ওই আর কি, ফরেনসিকটা ভীষণ ভালো, ভীষণ মানে খুব ভালো লাগে করতে, খুব ভালো লাগে করতে। তার মানে একটা মানে ইন্টেলিজেন্সের জায়গা থেকে, ইন্টেলিজেন্স ডিপার্টমেন্টের জায়গা থেকে এই প্রশ্নটা করছি, মানে হাতের লেখা যদি হুবহু নকল করা যায়, সে তো করা যায় হাতের লেখা, সেটা কি ইন্টেলিজেন্স লেভেলে ধরা পড়ে যায়? হ্যাঁ, একদম। মানে হাতের লেখা যে নকল করে সেটা একটা ড্রন হ্যান্ডরাইটিং হয়, আর হাতের লেখা যে লেখে সেটা অরিজিনাল একটা ইয়ে থাকে, আপনার স্পিড থাকে। আর যে নকল করছে তার মধ্যে ওই স্পিড থাকে না, তার মধ্যে ড্রন থাকে, সে স্লো রাইটিং হয়। আমি একটা লেখাকে নকল করছি, ন্যাচারালি আই উইল বি স্লো, কিন্তু সাদা ইয়েতে চোখে দেখা যাবে দা স্ট্রোকস আর এক্স্যাক্টলি সেম। কিন্তু যখন আমি ফরেনসিক ফরজারি ইয়ে করছি, তখন আন্ডার ম্যাগনিফাই গ্লাস দেখলে একদম মানে কি করে আমি ওটাকে স্লো রাইটিং বলছি, কারণ প্রত্যেকটা জায়গায় স্টপ স্ট্রোকস আছে, কিন্তু যেটা অরিজিনাল সেটা একেবারে চলে গেছে, সেখানে কোনো স্টপসই নেই, সেটা সো স্পন্টেনিয়াস। ভীষণ সুন্দর বোঝা যায়, খুব ভালো বোঝা যায়। এই জন্য মানে আইন ব্যবস্থায়, আমি জানি না এই জন্য কিনা, আপনি বলবেন, যাকে বলা হ্যান্ডরাইটিং ইজ দ্য উইকেস্ট পয়েন্ট অফ ল
মানে আদালত, মহামান্য আদালত হ্যান্ডরাইটিং কে বলা হচ্ছে উইকেস্ট পয়েন্ট। কেন বলা হয় আমি জানি না সেটা, কিন্তু আমি বিভিন্ন জায়গা থেকে শুনেছি বা বিভিন্ন লেখাপত্র পড়ে বলছি, আইনের ভাষায় হ্যান্ডরাইটিং কে তারা বলছেন যে উইকেস্ট পয়েন্ট। উইকেস্ট মানে বুঝলাম না। বলছেন যে আইডেন্টিটির ক্ষেত্রে এটা হচ্ছে সবথেকে দুর্বলতম প্রমাণ, মানে এটা সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্সের মধ্যে পড়ছে। আমি মানে অনেক দিন থেকে, একদম প্রচুর দিন, মানে বলতে পারা যায় যবে থেকে গ্রাফোলজি তবে থেকে ফরেনসিক করি আর কি। তা আমি এত ফরেনসিক করেছি, শুধু একবারই আমাকে কোর্টে যেতে হয়েছে। ওরা ভেরিফিকেশনে ডেকেছে যে তুমি কি আসপেক্টে এটাকে নকল সই বলছো আর কি। তাই শুধু একবারই গেছি, এবং সেখানে ওরা অনেক কথা বলেছে যে ইন্ডিয়ায় তো ফরেনসিক সায়েন্স শেখানোর উপায় নেই, এসব বলেছে। তুমি কি করে শিখলে? আমি বলছি আমি গ্রাফোলজিস্ট, আমি ইন্টারেস্ট হচ্ছে তাই আমি ফরেনসিক শিখেছি। তা ফরেনসিক না, একজন বিং আ গ্রাফোলজিস্ট ফরেনসিক শেখাটা খুব অসুবিধে নয়, আর আমার কাছে প্রচুর বই আছে, আমি সেখান থেকে শিখেছি এবং আমি সেভাবে এভাবেই অ্যানালিসিস করি। দিস ইজ দ্য ফার্স্ট টাইম ইউ কল্ড মি ইন দ্য কোর্ট অ্যান্ড ইউ আস্কড মি তো why I'm calling this is forgery and this is original. So সেখানে আমার পয়েন্টসগুলো ওখানেও লেখা আছে, আমি এখন যেটা বলবো সেটা যেটা লিখেছি সেটাই বলবো, এবং এটাই তাই, এটা ফরজারি, এটা অরিজিনাল। সেটা কি অ্যাকসেপ্ট হয়েছিল কোর্টে? আপনারটা অ্যাকসেপ্ট হয়েছিল? সবসময়ই হয়েছে। আমি আই বিলিভ ইন দিস, কারণ আমি এত ফরজারি কাজ করেছি, ফরেনসিকের কাজ করেছি। মানে সেটা আপনারা করলেও সেটা কোর্ট গ্রান্টেড হয়? হ্যাঁ হ্যাঁ, মানে কোর্টের গ্রুপ অফ পিপল আছে, কোর্টের গ্রুপ অফ পিপল আছে, কমিটি আছে, দে আর অল পুলিশ। আমাকে বলেছে পুলিশ ছাড়া ভবানী ভবনে এই ফরেনসিক শেখা যাবে না। সো দে আর দ্য পুলিশ, এবং তারা আমার এই আইটেম, আমার পার্টি ওটা জমা দিয়েছে। তা কোর্ট থেকে ওদের কল করেছে, ওটা দেখেছে, দেখার পর ওরা অ্যাপ্রুভ করেছে, হ্যাঁ ইট ইজ দিস। বেশ, তাহলে সেটা অ্যাপ্রুভড হয়, মানে প্রাইভেট গ্রাফোলজিস্ট নলেজ ইফ ইউ হ্যাভ নলেজ, মানে নো ওয়ান ক্যান ডু এনিথিং এগেইনস্ট ইউ, কারণ তোমার নলেজ আছে, তোমার যুক্তি আছে, তোমার লজিক আছে। আচ্ছা, মানে ওনাদেরও মানে কিছু গ্রাফোলজিস্ট থাকে, তারা মানে গ্রাফোলজিস্ট না, ফরেনসিক থাকে, মানে গ্রাফোলজিতে both are called this is strokes, but ওখানে অ্যাকচুয়ালি স্ট্রোকস অ্যানালিসিস হয় ফরেনসিকে, আর গ্রাফোলজিতে স্ট্রোকস, এই ধরনের স্ট্রোকস মানে এই ইমোশন, এই ধরনের স্ট্রোকস মানে এই ইমোশন। These are the difference. Graphologist deals with the emotion, or forensic deals with the physiological aspect of the strokes. Stroke or motion, whatever we say. Motion, formation. এবার আমরা শেষ একদম পর্যায়ে, দুর্দান্ত অ্যানালাইসিস শুনলাম ওনার কাছ থেকে, অনেক কিছু শিখলাম। আমার কাছে বারবার আমি একটা কথাই বলি আপনাদের, যে কোনো ইন্টারভিউ আমার কাছে একটা লার্নিং প্রসেস, যে কোনো ইন্টারভিউ। এবং আজকেও আমি অনেক কিছু শিখলাম ওনার কাছ থেকে, এই হ্যান্ডরাইটিং অ্যানালাইসিস থেকে শুরু করে, গ্রাফোলজি থেকে শুরু করে ফরেনসিক সায়েন্স, এই দুটোর মধ্যে ফারাকটাও আমি বুঝলাম, আজকে শিখলাম। এবারে অনুষ্ঠানের শেষ পর্যায়ে আমি এবার বলছি, এই যে লেখাটা, এই লেখাটা আপনাদের আগেও দেখিয়েছিলাম, মাই ডার্লিং, এই লেখাটা নেতাজি সুভাষচন্দ্র বসু। আচ্ছা, এই লেখাটা যেটা আপনি দেখছেন, বললাম এস্থেটিক্যালি খুব স্ট্রং, হ্যাঁ, আর খুব খুঁতখুঁতে। হ্যাঁ, নেতাজি সুভাষচন্দ্র বসু, এই লেখাটা যেটা ম্যাম দেখলেন, এই যে এই লেখাটা যেটা আমরা দেখাচ্ছি, এই লেখাটা আমি পরে আপনাদের আরো এনলার্জ করে দেখিয়ে দেবো। এই লেখাটা নেতাজি সুভাষচন্দ্র বোস সম্পর্কে তো বিতর্ক বিতর্ক বিতর্ক, মানে বিতর্ক পিছু ছাড়ে না নেতাজি সুভাষচন্দ্র। কেউ বলেন প্লেন ক্র্যাশে মারা গেছেন, কেউ বলেন না, তারপর উনি রাশিয়াতে ছিলেন, রাশিয়ার পরে উনি আবার কেউ কেউ বলেন যে ফিরে এসেছিলেন ভারতবর্ষে। এটা আফটার প্লেন ক্র্যাশের একটা লেখা। কোনটা? এইটা আফটার প্লেন ক্র্যাশ, আফটার প্লেন ক্র্যাশের একটা লেখা, যেই লেখাটা বিতর্কিত লেখা, এটা নিয়ে এখনো চর্চা চলছে। তবে এটা একদম ঠিক, এটা সুভাষচন্দ্র, তাই তো? হ্যাঁ, সুভাষচন্দ্রের ওই, আমি সুভাষ যখন পড়ছি আর কি, যখন উনি ইয়েতে ছিলেন, কি বলে কি বলে ওটাকে ডুবুরি জাহাজে ছিলেন, একদম যেভাবে উনি চাইছেন যেভাবে করতে হবে, উনি তখন তো প্ল্যান করছেন ইয়েতে, কি বলে ওখানে গিয়ে, এই যে মায়ানমারে গিয়ে উনি কিছু একটা করবেন, সেই প্ল্যানটা
এই লেখাটা সেটাই বলছে যে একদম এস্থেটিক্যালি নিজেকে কোথায় রেখে দিয়েছে, সব এস্থেটিক্যালি মানে কি সব গুছিয়ে আর কি, উনি যেটাই প্ল্যান করবেন সেটা একদম গোছানো, ঠিক অঙ্কের মতো অনেকটা এই লেখাটা। বুঝতে পারছি। আর এই যে ক্যাপিটাল লেটারটা, এই ক্যাপিটাল লেটারটা আফটার প্লেন ক্র্যাশের একটা লেখা, নিজেকে মানে যারা গবেষক তারা বলছেন, গবেষকদের ভাষায় যারা ওই থিওরিগুলোতে বিচার বিশ্লেষণ করেন তারা বলছেন এটা নিজেকে হাইট করার জন্য এইভাবে উনি লিখেছেন। এই একটা কথা উনি বললেন যে সেলফ এস্টিম, এই সেলফ এস্টিম এটা তো আমাদের প্রত্যেকের জানার খুব প্রয়োজন, যে আমরা কোথায় রয়েছি, কি অবস্থায় রয়েছি। তো সেইটা আমি ম্যামের কাছ থেকে জানবো। আজকে এখানেই শেষ করছি। কেমন লাগলো আমাদের অনুষ্ঠান আপনারা জানাবেন, আর ম্যামকে যদি কোনো প্রশ্ন থাকে আপনারা কমেন্টে লিখবেন, আমি ম্যামের কাছে সেই প্রশ্ন পাঠিয়ে দেবো। ভালো থাকবেন। নমস্কার।